হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 6-এর 10ম অধ্যায় ভারত যে চ্যাপ্টারটা আছে, আমাদের দেশ ভারত, সেই ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই যে তোমাদের বইয়ে এই যে আমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে দেওয়া আছে, এইগুলো পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো ছোট প্রশ্ন কী কী আসে, বড় প্রশ্ন কী কী আসে, পরপর কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের ভালো হবে, এই সবই আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো ভালো লাগবে। তো দেখো, আমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানতে গেলে প্রথমে যেটা জানতে হবে যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে। অর্থাৎ সমস্ত উদ্ভিদকে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ বলা হয় না, বিশেষ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার, দেখো বলছে মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে জন্মানো গাছপালাই হলো স্বাভাবিক উদ্ভিদ। তাহলে প্রকৃতির স্বাভাবিক নিয়মে যে স্বাভাবিক যে উদ্ভিদ তোমার প্রকৃতির কোলে গড়ে উঠছে, সেটাই হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। আমরা দেখো অনেক সময় আমাদের নিজস্ব প্রচেষ্টায়, ধরো সাপোজ আমাদের যে যে জায়গাতে আমরা বসবাস করছি পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গে কোথাও হয়তো লিচু গাছ লাগানো হলো, হ্যাঁ, বা কোথাও হয়তো আঙ্গুর গাছ লাগানো হলো, এটা কিন্তু স্বাভাবিক উদ্ভিদ নয়, কিন্তু তোমার যেটা স্বাভাবিক নিয়মে গড়ে উঠছে সেটা হচ্ছে তোমার স্বাভাবিক উদ্ভিদ। এরপরে দেখো যেটা আছে, আমাদেরকে জানতে হবে যে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়, তাদের নাম লেখো। তাহলে দেখো, আমরা ঠিক যেমন ভারতের ভূপ্রকৃতিকে ভাগ করেছিলাম 5টা ভাগে, ঠিক তেমনি স্বাভাবিক উদ্ভিদও কিন্তু তোমার 5টা ভাগে বিভক্ত। কেননা তোমার স্বাভাবিক উদ্ভিদ যেগুলো আছে সেগুলো কিন্তু 3টে বিষয়ের উপর নির্ভর করে তারা কিন্তু জন্মায়। প্রথম হচ্ছে তোমার ভূপ্রকৃতি, 2 নম্বর হচ্ছে জলবায়ু, আর 3 নম্বর হচ্ছে মৃত্তিকা। ঠিক আছে, এই 3টের উপরে বেস করে তাহলে ভূপ্রকৃতিগতভাবে যেমন 5টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক একই রকমভাবে তোমার এখানে স্বাভাবিক উদ্ভিদকেও কিন্তু 5টা ভাগে ভাগ করা হয়েছে। আর আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, যে আমরা যখন জলবায়ুর ভাগটা দেখেছিলাম, তখন কিন্তু ভারতের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটা কিন্তু গেছে। অর্থাৎ ক্রান্তীয় প্রকৃতির যে স্বাভাবিক উদ্ভিদ, সেটাই কিন্তু ভারতের উপরে বেশি দেখা যায়। আর কিছু কিছু আঞ্চলিক, যেমন মরু অঞ্চলে মরু উদ্ভিদ, তারপরে ম্যানগ্রোভ, সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ, এগুলো কিন্তু একটা আঞ্চলিক কিছু ভাগ তোমার আছে। তো দেখো, প্রথমে এই কথা বলার পর আমি তোমাদের ভাগগুলো দেখাচ্ছি। প্রথম যে ভাগ সেটা হচ্ছে, দেখো, ক্রান্তীয় চিরহরিত বা চিরসবুজ উদ্ভিদ। হ্যাঁ, প্রথম ভাগটা ক্রান্তীয় চিরহরিত বা চিরসবুজ উদ্ভিদ। এই দেখতে পাচ্ছ এখানে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, এটা কিন্তু এই যে সবুজ রঙের যেটা দেওয়া আছে, অর্থাৎ কোন জায়গাগুলোতে, এই সমস্ত জায়গাগুলোতে, এই সমস্ত জায়গাগুলো যে এরকম হালকা সবুজ রঙের যে কালারটা আছে, এই জায়গাগুলোতে কিন্তু ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখতে পাওয়া যাচ্ছে। এটা কেন দেখা যাচ্ছে বলো তো? কারণ হচ্ছে এইখানে কিন্তু বৃষ্টিপাতটা সব থেকে বেশি হয়, সেটা আঞ্চলিক কারণের জন্য হয়ে থাকে। যেমন ধরো এই জায়গাটাতে কি আছে, এই জায়গাটাতে পশ্চিমঘাট পর্বত আছে, তাহলে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে কিন্তু অত্যধিক পরিমাণে বৃষ্টিপাত হয়। আবার এইখানে কি আছে, মেঘালয়, মৌসিনরাম, যেটা হচ্ছে পৃথিবীর, শুধু ভারতের নয়, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে এইখানে যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, সেখানে কিন্তু এই ক্রান্তীয় চিরহরিত অরণ্যটা দেখতে পাওয়া যাচ্ছে, নিরক্ষীয় অঞ্চলের মতো। এরপর দেখো, এটা কোথায় কোথায় দেখা যায়, এখানে লেখা আছে, দেখো, পূর্ব হিমালয়ের তরাই অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঘাট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি স্থানে এই বনভূমি দেখা যায়। এরপরে 2 নম্বর কী দিয়েছে, ক্রান্তীয় পর্ণমোচী বা পাতাঝরা উদ্ভিদ। তাহলে দেখো এখানে প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, অর্থাৎ এদের পাতাগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সব ঝরে যায়, আবার নতুন করে বসন্তকালে পাতা বের হয়। তো এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যটা কিন্তু বেশিরভাগ অঞ্চল, অর্থাৎ মালভূমি অঞ্চল এবং যে নদীর উপকূলবর্তী এই যে সমভূমি অঞ্চল, যেটা উত্তরের সমভূমি অঞ্চল, এখানে পুরোটাই কিন্তু এই ক্রান্তীয় পর্ণমোচী প্রকৃতির অরণ্য। কিন্তু দেখো, ভারতের বেশিরভাগ অঞ্চলটা, প্রায় 60 থেকে 70% অঞ্চল কিন্তু এই ক্রান্তীয় পর্ণমোচী প্রকৃতির অরণ্য, এই 2 নম্বরটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে দেখো এখানে কি কি বলছে, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যটা তোমার, দেখো বলছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, কর্ণাটক, হ্যাঁ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যের মালভূমি অঞ্চলে, দেখতে পাচ্ছ মালভূমি অঞ্চলে এই বনভূমি রয়েছে। তাহলে এটা গেল 2 নাম্বার। এরপর 3 নাম্বার কি, দেখো, মরু অঞ্চলের উদ্ভিদ, এই যে ক্রান্তীয় মরু উদ্ভিদ। তাহলে মরুভূমি, যেখানে তোমার গাছ খুব মানে অল্প পরিমাণ দেখা যায়, সেটা হচ্ছে মরুভূমি। একটা এইখানে দেখা যাচ্ছে অত্যধিক তাপমাত্রার জন্য। আবার দেখো, যেটা এখানে তোমার পাহাড় অঞ্চলে, যেখানে ঠান্ডার জন্য আবার গাছপালা কম দেখা যায়, দুটোই কিন্তু মরুভূমি। এখানে তো আর মরুভূমি নেই, কিন্তু এখানে দেখো এই প্রকৃতির গাছ কিন্তু দেখা যাচ্ছে। তাহলে ক্রান্তীয় মরু উদ্ভিদটা সম্পর্কে কী লিখছে, বলছে রাজস্থানের মধ্য এবং পশ্চিম ভাগ, গুজরাটের উত্তরাংশ প্রভৃতি এলাকায় এই ধরনের উদ্ভিদ জন্মায়। এরপরে দেখো 4 নম্বর আছে পার্বত্য উদ্ভিদ। তাহলে পার্বত্য অঞ্চলে যে উদ্ভিদ দেখা যায়, যে সবুজ রঙের যেটা দেওয়া আছে, এই দেখো এই জায়গাতে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল যেখানে আছে, এই যে এই অংশগুলো, এবং অরুণাচল প্রদেশের কিছুটা অংশ এখানে, এবং এরকম জায়গাতে তোমার দেখা
যাচ্ছে পার্বত্য উদ্ভিদ। তাহলে পার্বত্য উদ্ভিদ কী বলছে, পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পাদদেশ ভূমি থেকে ক্রমশ ওপরের দিকে যথাক্রমে চিরসবুজ, বর্ণমোচী, সরলবর্গীয় প্রভৃতি গাছের বনভূমি রয়েছে। অর্থাৎ দেখো যে পার্বত্য উদ্ভিদ যেটা, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট প্রকৃতির গাছ কিন্তু দেখা যায় না। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছের প্রকৃতিটা কিন্তু চেঞ্জ হয়, এবং সবথেকে উঁচুতে তোমার আলপীয় প্রকৃতির উদ্ভিদ দেখা যায়, তারপরে সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায়, তারপরে তোমার পর্ণমোচী এবং সবশেষে চিরসবুজ প্রকৃতির উদ্ভিদ দেখা যায়। বুঝতে পেরেছ? তাহলে এটা গেল তোমার পার্বত্য উদ্ভিদ। এরপরে যেটা দেওয়া আছে দেখো 4 নাম্বার 3, 4, 5 নাম্বার দেখা যাচ্ছে তোমার ম্যানগ্রোভ অরণ্য। তাহলে ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? এই যে সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন, যেটা বিশ্বের তথা ভারতের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। তারপর এই জায়গাগুলোতে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দিকে কেন দেখতে পাওয়া যায় না বলতো? কারণ এই সাইডে কি হয়, এই সাইডে গভীরতাটা বেশি, অথবা আরব সাগরে মানে ভূমি থেকে নিচের দিকে গভীরতাটা হঠাৎ করে বেশি হয়ে গেছে, যার জন্য কিন্তু এই দিকে কিন্তু সাইডে দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে তোমার কি, যে এই সাইডে কিন্তু গভীরতাটা, অর্থাৎ বঙ্গোপসাগরের যে গভীরতাটা কিন্তু খুব অল্প অল্প করে কিন্তু সমুদ্রের সঙ্গে মিশে গেছে, যার জন্য নদীতে বদ্বীপও কিন্তু তোমার এই দিকে দেখতে পাওয়া যায়, এই সাইডে কিন্তু বদ্বীপ দেখতে পাওয়া যায় না। অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য কিন্তু ওই বদ্বীপ অঞ্চলে কিন্তু বেশি গড়ে ওঠে। তাহলে এরপরে দেখো যে প্রশ্নটা আছে তোমার উদ্ভিদবিহীন অঞ্চল। তাহলে ম্যানগ্রোভ অরণ্য কোথায় কোথায় দেখা যায় এটা দেখিয়ে দিই। দেখো গঙ্গা নদীর বদ্বীপের দক্ষিণাংশে সুন্দরবন অঞ্চল, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদীর বদ্বীপ এলাকা, ঠিক আছে, বদ্বীপ এলাকা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল ভাগে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মানে এই জায়গাটার উপকূল ভাগে কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে। আর সব শেষে দেখো যেটা আছে উদ্ভিদবিহীন অঞ্চল, অর্থাৎ এখানে কিন্তু কোনো উদ্ভিদ গড়ে ওঠে না। হ্যাঁ, ক্রান্তীয় মরুদ্ভিদের পরে উদ্ভিদবিহীন অঞ্চল, তাহলে যেখানে কিন্তু কোনো উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই কতগুলো ভাগে কিন্তু তোমার ভাগ করা হচ্ছে। এরপরে দেখো যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে স্বাভাবিক উদ্ভিদের বন্টন কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয়। স্বাভাবিক উদ্ভিদের বন্টন কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয় সেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তাহলে দেখো কোন কোন বিষয়ের দ্বারা প্রভাবিত হচ্ছে। আমি তোমাদের আগেই বললাম যে ভূপ্রকৃতি, জলবায়ু এবং মৃত্তিকা, এই তিনটে বিষয়ের উপর। দেখো স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে জলবায়ু অর্থাৎ উষ্ণতা এবং বৃষ্টিপাত এবং ভূপ্রকৃতি ও মৃত্তিকার সম্পর্ক কিন্তু খুবই নিবিড়। কীভাবে? বলছে স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে জলবায়ুর সম্পর্ক। বলছে 1 নম্বর, সারা বছরব্যাপী অধিক উষ্ণ, আর্দ্র এবং বৃষ্টি সম্বন্ধিত নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত প্রকৃতির উদ্ভিদ দেখা যায়। 2 নম্বর হচ্ছে গ্রীষ্মে উষ্ণ, আর্দ্র এবং শীতকালে শুষ্ক, শীতল ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়, এবং শুষ্ক মরু অঞ্চলে কাঁটা জাতীয় উদ্ভিদ দেখা যায়, এবং অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তৃণভূমি দেখা যায়। এটা গেল তোমার জলবায়ুর সঙ্গে সম্পর্ক। এরপর দেখো ভূপ্রকৃতির সঙ্গে কী সম্পর্ক আছে। যে ভূপ্রকৃতির ক্ষেত্রে দেখা যায় যে পর্বতের পাদদেশে ক্রমশ উপরের দিকে তাপমাত্রা হ্রাস পেতে থাকে বলে যথাক্রমে চিরসবুজ, পাতাঝরা, সরলবর্গীয় এবং আলপীয় প্রকৃতির উদ্ভিদ দেখা যায়। এছাড়া জলাভূমিতে জলজ উদ্ভিদ দেখা যাচ্ছে। এরপর দেখো মৃত্তিকার সঙ্গে সম্পর্ক। বলছে লবণাক্ত মৃত্তিকায় এবং উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ প্রকৃতির উদ্ভিদ দেখা যায়। পর্জল মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায়। 4 নজম প্রকৃতির মৃত্তিকায় তৃণভূমি দেখা যায়, এবং লোহিত এবং ল্যাটারাইট মৃত্তিকায় কিন্তু পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদ দেখা যায়। তাহলে এগুলো হচ্ছে তোমার স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে জলবায়ু, ভূপ্রকৃতি এবং মৃত্তিকার সম্পর্ক। এই তিনটেই হচ্ছে তোমার স্বাভাবিক প্রকৃতির বিষয়, যার উপরে স্বাভাবিক উদ্ভিদগুলো তোমার গড়ে ওঠে। এরপর দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। তাহলে দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদের যদি শ্রেণীবিভাগ করা হয় তাহলে কিন্তু এখানে এই যে তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে ভারতে প্রায় 5000 রকমের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ বলছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করার মতো। ভারতে প্রায় 5000 রকমের গাছ দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য অনুসারে এদের নামকরণ করা হয়েছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5 ভাগে ভাগ করা হয়। এটা এখানে লেখা আছে 5 ভাগে ভাগ করা হয়। এবার দেখো প্রত্যেকটা ভাগ সম্পর্কে এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে এবং বৈশিষ্ট্য দেওয়া আছে। এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ যেটা তোমার কোনো একটা ধরো উদ্ভিদ, সাপোজ বলো ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, তাহলে এই অঞ্চলে কী কী গাছ দেখা যায়, কোন কোন অঞ্চলে দেখা যায়, হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ কীরকম, এগুলো সম্পর্কে দেখো ছক আকারে দেওয়া আছে। তো প্রথম যেটা দেওয়া আছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, তাহলে এটা কোন অঞ্চলে বলেছিলাম, এটা কিন্তু দেখো সব থেকে বেশি বৃষ্টিপাত যেখানে হয়ে থাকে ভারতে সেই জায়গাতে। এই যে 1 নম্বর ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ, দেখো এই জায়গাগুলোতে যেখানে তোমার বৃষ্টিপাত সব থেকে বেশি, এই যে এইখানে সেই জায়গাগুলোতে কিন্তু ক্রান্তীয় চিরসবুজ উদ্ভিদ দেখা যায়। তাহলে দেখো এখানে কি বলছে, বার্ষিক
বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি এবং বার্ষিক গড় তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে নিরক্ষীয় প্রকৃতির জলবায়ু বিরাজ করছে। প্রধান প্রধান গাছগুলি কি দেখো, রবার, রোজউড, আয়রনউড, গর্জন, মেহগিনি, এবনি, চাপলাস, বাঁশ প্রভৃতি। গাছের বৈশিষ্ট্য কি, সারা বছর গাছের পাতা সবুজ থাকে, গাছের গুঁড়ি মোটা, কাঠ শক্ত ও ভারী এবং গাছের দৈর্ঘ্য বেশি হয়। আর ভারতের কোথায় কোথায় দেখা যায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢাল, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহ এবং পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চল। এটা গেল তোমার ভারতের কোথায় কোথায় দেখা যায়। এরপর দেখো 2 নম্বরে যেটা আছে ক্রান্তীয় পাতাঝরা অরণ্য, অর্থাৎ বেশিরভাগটাই যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই দেখো ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য। এই যে পুরো অংশটা আমাদের মালভূমি অঞ্চলের যে অংশটা, এটা পুরোটাই কিন্তু তোমার ক্রান্তীয় পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দেখো কি বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 200 সেন্টিমিটার, হ্যাঁ, আর বার্ষিক তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। কোন কোন প্রকৃতির গাছ এখানে দেখা যায়, শাল, সেগুন, চন্দন, বাঁশ, আম, জাম, বট, অশ্বত্থ, পলাশ, শিমুল, মহুয়া প্রভৃতি। আর গাছের বৈশিষ্ট্য কি, শুষ্ক ঋতুতে গাছের পাতা ঝরে যায়, চিরসবুজ গাছের থেকে দৈর্ঘ্যে সামান্য কম হয় এবং কোথায় কোথায় দেখা যায় হচ্ছে সমগ্র গাঙ্গেয় সমভূমি, পশ্চিমবঙ্গ, বিহার, অসম, ভারতের উপদ্বীপীয় মালভূমি, হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে। এরপর দেখো যেটা আছে এটা তোমার হচ্ছে তোমার মরু অঞ্চলের উদ্ভিদ, অর্থাৎ কাঁটা, ঝোপ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ, ক্যাকটাস, হ্যাঁ, এটা তোমার মরু অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দেখো এই যে ইয়েলো কালারের যেটা তোমার দেওয়া আছে ভারতের মরু অঞ্চলটা, এই যে ক্রান্তীয় মরু উদ্ভিদ, এই মরু উদ্ভিদটা কিন্তু তোমার মরু অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের রাজস্থানে। তো এটার কি বৈশিষ্ট্য, যে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 50 সেন্টিমিটার, যেটা সব থেকে কম, হ্যাঁ। আর চরম ভাবাপন্ন প্রকৃতির জলবায়ু, চরম ভাবাপন্ন মানে দিনে অত্যধিক গরম, রাতে অত্যধিক ঠান্ডা, এবং গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা বেশি, বৃষ্টিপাত কম। তাহলে এখানে কি কোন কোন গাছ তোমার ক্যাকটাস বলছে, ফণিমনসা, অ্যাকেসিয়া, বাবুল, খেজুর প্রভৃতি গাছগুলো কিন্তু জন্মায়। আর গাছের বৈশিষ্ট্য কি, অত্যধিক বাষ্পীভবনের জন্য গাছ মাটি থেকে জল কম পায়, তখন প্রসাধন কমাতে পাতাগুলো খুব ছোট হয়, কখনো কখনো কাঁটায় পরিণত হয়। আর কোন কোন জায়গাতে দেখা যায়, দেখো ভারতের গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের উত্তর পশ্চিম অংশে তোমার এই প্রকৃতির উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে। এরপর দেখো যেটা আছে আমাদের ম্যানগ্রোভ অরণ্য। তাহলে ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে আমি তো বললাম যে একমাত্র আমাদের পশ্চিমবঙ্গের উপকূল যে বদ্বীপ অঞ্চল যেখানে আছে, সেখানে কিন্তু তোমার এই ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছে। এবং সব থেকে বড় এই যে তোমার সুন্দরবন, এটা ভারতের তথা বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। তাহলে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরী, দেখো এখানে কোন কোন জায়গায় প্রাকৃতিক হচ্ছে, উপকূল অঞ্চলে জোয়ারের জল মাটিকে লবণাক্ত করে, বার্ষিক গড় তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাত 50 সেন্টিমিটার এর বেশি। প্রধান প্রধান গাছ কি এখানে, সুন্দরী, গরান, হেতাল, হোগলা, গোলপাতা প্রভৃতি। গাছের বৈশিষ্ট্য, এখানে তোমার শ্বাসমূল, ঠেসমূল দেখা যায়। আর কোথায় কোথায়, পশ্চিমবঙ্গের সুন্দরবন, উড়িষ্যার চিল্কা উপকূল, অন্ধ্রপ্রদেশের কোলেরু এবং পুলিকট উপভাগ, গুজরাটের কচ্ছ, খাম্বাত উপসাগর তীরবর্তী এলাকাতে কিন্তু এটা দেখা যাচ্ছে। এরপর দেখো সব শেষে যেটা আছে পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য। তাহলে পার্বত্য অঞ্চলে যে উদ্ভিদটা দেখা যায়, দেখো এখানে কোনো নির্দিষ্ট প্রকৃতির উদ্ভিদ কিন্তু দেখা যায় না। পার্বত্য অঞ্চলে তোমার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছের প্রকৃতি কিন্তু চেঞ্জ হয়। তো সেই অনুসারে দেখো কি বলেছে এখানে, 1500 মিটারের বেশি উঁচু অঞ্চল, 1500 মিটারের বেশি উঁচু অঞ্চল, বার্ষিক গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কম, তুষার বা বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার। এখানে প্রধান প্রধান গাছ কি, পাইন, ফার, স্প্রুস, বার্চ, সিডার, দেরাদুন, ওক, লাট, পপলার, উইলো প্রভৃতি। আর এর গাছের বৈশিষ্ট্য কি, পাতাগুলো সূচালো হওয়ায় বরফ জমে থাকতে পারে না, গাছগুলো দেখতে মোচার মতো সোজাভাবে অনেক দূর পর্যন্ত উঠে যায়, কাণ্ড নরম। আর এখানে কোথায় কোথায় দেখা যায়, হিমালয় পার্বত্য অঞ্চলের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, দার্জিলিং, অরুণাচল প্রদেশ, নীলগিরি এবং আনাইমালাই পর্বতের কিছু অংশ। দেখো এইখানে কিন্তু এই লাস্টের যে ভাগটা দেওয়া আছে, এখানে কিন্তু পুরোপুরি অংশটা দেওয়া নেই, ঠিক আছে। আমরা যদি উচ্চতার নিরিখে বিচার করি, তাহলে কিন্তু প্রায় 4 রকমের গাছ কিন্তু তোমার পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। সব থেকে উঁচু জায়গাতে আলপীয়, তারপরে সরলবর্গীয়, তারপরে তোমার ওই মিশ্র প্রকৃতির, তারপরে পর্ণমোচী এবং সবশেষে কিন্তু তোমার চিরহরিত প্রকৃতির উদ্ভিদ দেখা যায়। তো এই 4 রকমের উদ্ভিদ দেখা যায়। তার মধ্যে এখানে যেটা দেওয়া আছে, এখানে তোমার ওই সরলবর্গীয় যেটা, সেটা কিন্তু দেওয়া আছে, পাইন, ফার্চ এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এটা গেল তোমার অরণ্যের শ্রেণীবিভাগ। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের অরণ্যের গুরুত্ব বা ব্যবহার। হ্যাঁ, তাহলে গুরুত্ব বা ব্যবহার কী আছে, এখানে দেখো টোটাল 3, 3, 6, 8টা ব্যবহার বা গুরুত্ব এখানে দেওয়া আছে। প্রথম যেটা সেটা কি, দেখো 1 নাম্বার হচ্ছে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বাতাসে অক্সিজেন এর যোগান দেয়, এটা হতে কিন্তু অরণ্যের প্রথম গুরুত্ব। 2 নাম্বার কি, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, বৃষ্টিপাত না হলে কিন্তু আমরা পৃথিবীতে বাঁচতে পারতাম না। তারপর দেখো বন্যা এবং খরা নিয়ন্ত্রণ করে,
অর্থাৎ বন্যা এবং খরাকে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ তার যে জলচক্র যে ক্ষমতা, সেই জলচক্র বা জলকে বাষ্পীভবন এবং মাটির নিচ থেকে ইয়ে করে বাষ্পীভবনের যে ক্ষমতা, সেটা কিন্তু বন্যা খরা নিয়ন্ত্রণে অরণ্য বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া আর কি কি দেয় দেখো, মধু, মোম, গদ, রজন, আঠা পাওয়া যায়। আমরা অরণ্য থেকে এগুলো পেয়ে থাকি। মৃত্তিকা ক্ষয় কমায়, অর্থাৎ মৃত্তিকাটাকে কিন্তু ও শিকড়ের সাহায্যে আঁকড়ে ধরে রাখে এবং মৃত্তিকা ক্ষয়টাকে কমায়। এরপরে কি আছে দেখো, কাষ্ঠ শিল্পে এবং কাগজ শিল্পে কাঁচামাল সরবরাহ করে, অর্থাৎ আমরা এই যে বই পড়ছি, এই বইয়ের যে পাতা, এই পাতাগুলো কিন্তু কিসে হয়, কাগজ থেকে তৈরি হয়। তাহলে এই কাঁচামাল হিসাবে কিন্তু কাষ্ঠ শিল্প সরবরাহ করে। তারপর কি বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। দেখো গাছে কিন্তু অনেক প্রকৃতির জীব বসবাস করে, পাখি বলো, কীট পতঙ্গ বলো, বা অরণ্য অঞ্চলে যে জন্তুরা বসবাস করে, বাঘ, ভালুক, সিংহ, সবই এগুলো কিন্তু ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই অরণ্য বিশেষ ভূমিকা পালন করছে। তারপরে কি বন্যপ্রাণীর আবাসস্থল, অর্থাৎ আমি যেটা বললাম ওটা আবার লেখানো হয়েছে। তাহলে এটা গেল তোমার অরণ্যের গুরুত্ব বা ব্যবহার, বা গাছ আমাদের বন্ধু কেন, সেটা এখানে দেওয়া আছে। এরপর দেখো যেটা জানতে হবে, অরণ্য সংরক্ষণ। তাহলে অরণ্য সংরক্ষণ কোন জিনিসটাকে বলে, বা অরণ্য সংরক্ষণ আমরা কেন করব। তাহলে অরণ্য সংরক্ষণ কাকে বলে, দেখো আমি তোমাদের দেখাই, দেখো এখানে দেওয়া আছে অরণ্য সংরক্ষণ কাকে বলে। তাহলে অরণ্য সংরক্ষণ হচ্ছে তোমার আমাদের অরণ্যকে সংরক্ষণ করা, আমাদের চাহিদা মেটানোর পাশাপাশি অরণ্যকে সংরক্ষণ করাটাই হচ্ছে তোমার অরণ্য সংরক্ষণ। কি বলছে, অরণ্য সংরক্ষণ বলতে বোঝায় যথেচ্ছভাবে এবং নির্বিচারে গাছ না কেটে এমনভাবে বিচার বিবেচনা করে এবং সংযতভাবে অরণ্য ব্যবহার করা যাতে অরণ্যের সম্ভাব্য বিকাশ পরিপূর্ণ হয়, এবং তার ফলে যেমন বর্তমানে অরণ্য সম্পদের উৎপাদন অব্যাহত থাকবে, তেমন ভবিষ্যতেও প্রয়োজন মতো অরণ্যজাত দ্রব্যগুলি পাওয়া যাবে। তাহলে দেখো, অরণ্য একটা সম্পদ, অবশ্যই আমরা অরণ্যকে ব্যবহার করব, কিন্তু সেটাকে পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে। আমরা যদি অপরিণত গাছকে কেটে ফেলি তাহলে সেটা খারাপ, আবার যদি অত্যধিক গাছ কেটে ফেলি সেটাও খারাপ। আমরা যদি ধরো আমাদের বসবাসের জন্য অত্যধিক পরিমাণে গাছকে কেটে বা আসবাবপত্র তৈরির জন্য অত্যধিক অপরিণত গাছকে কেটে ফেলি, তাহলে সেটা কিন্তু মানে ভবিষ্যতের জন্য সেটা খারাপ। তাই বর্তমানের চাহিদা পূরণের সাথে সাথে ভবিষ্যতের জন্য কিন্তু গাছটাকে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে অরণ্য সংরক্ষণ। তাহলে এটা গেল অরণ্য সংরক্ষণ। এরপর কি বলছে দেখো, অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলো, অর্থাৎ আমরা যদি যে অরণ্য সংরক্ষণ করব সেটা করার জন্য আমাদেরকে কি কি করতে হবে, এটাই হচ্ছে তোমার পদ্ধতি। তাহলে দেখো কি কি করতে হবে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমার অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষছেদন রোধ, অর্থাৎ আমরা মানে অল্প স্বল্প প্রয়োজনে যদি গাছে কেটে ফেলি তাহলে সেটা আমাদের প্রথমে বন্ধ করতে হবে। তারপরে বলছে অপরিণত বৃক্ষছেদন হ্রাস, অর্থাৎ গাছটাকে বড় হতে দিতে হবে, একটা নির্দিষ্ট করার পরই আমাদের প্রয়োজনে সেটাকে কাটতে হবে। তারপর দেখো, কাঠের জ্বালানির পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার। তাহলে দেখো মানে আমরা জ্বালানি হিসেবে যদি কাঠকে ব্যবহার করি তাহলে কিন্তু গাছ অত্যধিক পরিমাণে কমে যাবে, তাই বিকল্প জ্বালানিগুলোকে ব্যবহার করতে হবে। তারপর দাবানল প্রতিরোধ, দাবানল কোনটাকে বলছে, বনের আগুনকে। তাহলে যখনই দাবানল হয় তখন কিন্তু বড় বড় বন কিন্তু পুড়ে শেষ হয়ে যায়, তো এই দাবানলটাকে কিন্তু প্রতিরোধ করতে হবে। এরপর কি রাসায়নিক এবং জৈব উপায়ে অরণ্যের বৃক্ষের রোগ প্রতিরোধ, অর্থাৎ অরণ্যের বৃক্ষ অনেক সময় কি হয়, রোগের জন্য কিন্তু মারা যায়, সেটাকে প্রতিরোধ করতে হবে। তারপর দেখো পশুচারণ নিয়ন্ত্রণ, অর্থাৎ গবাদি পশু বা যাই আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। 7 নম্বর বনসৃজন এবং পুনর্বন সৃজন, মানে বনসৃজন এবং পুনর্বন সৃজন, অর্থাৎ আমরা যে গাছ কাটছি সেই গাছ কাটার পাশাপাশি কিন্তু বনসৃজনটাকেও সমভাবে করতে হবে। তারপর দেখো অরণ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিণত এবং নির্বাচিত বৃক্ষ সৃজন কর্মসূচি গ্রহণ করা, এবং সবশেষে আছে মানুষের অংশগ্রহণ, অর্থাৎ মানুষকে সচেতন হতে হবে, কোনো গাছকে কাটলে মানুষকে সেটাকে প্রতিরোধ করতে হবে, এগুলোকে বলছে মানুষের অংশগ্রহণ। তাহলে এটা গেল তোমার অরণ্য সংরক্ষণ। এরপর দেখো এখানে তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ কথা দেওয়া আছে, যেমন অরণ্য দিবস কোন দিনটিকে পালন করা হয়, 21শে মার্চ। ঠিক আছে, অরণ্য দিবস হিসাবে প্রতি বছর 21শে মার্চ তোমার অরণ্য দিবস পালন করা হয়। এবার দেখো এখানে কিছু কিছু তোমার ভেষজ উদ্ভিদ, অর্থাৎ আমাদের যে ওষুধ তৈরি হয় সেই ওষুধ, বা আমরা তো সরাসরি কোনো কিছু হলে ওষুধ খাই, কিন্তু দেখো ভেষজ উদ্ভিদ অর্থাৎ গাছের মধ্যেই কিন্তু এই ঔষধিক গুণ আছে, তো সেই ভেষজ বাগান বা ভেষজ উদ্ভিদ আয়ুর্বেদিক যেটাকে বলা হয় সেইগুলো এখানে দেওয়া আছে। তাহলে বাসক পাতা দেখো, বাসক হচ্ছে আমাদের যে পাশাপাশি দেখবো অনেক জায়গায় বাসক দেখতে পাওয়া যায়। এর গুণ কি কি হচ্ছে, সর্দি কাশি সারায়, ত্বক ভালো রাখে, ভারতের প্রায় সব রাজ্যে এটা পাওয়া যায়। তারপরে কি আছে, সর্পগন্ধা। তাহলে সর্পগন্ধা কি, রেসারপিন তৈরি করা হয় যা উচ্চ রক্তচাপ কমায়। পশ্চিমঘাট পর্বতের আর্দ্র অরণ্যে এটা পাওয়া যায়। তারপরে কি আছে, কালমেঘ। দেখো এটা তেতো প্রকৃতির হয়, বলছে চামড়ার রোগ ছাড়াই অ্যান্টিবায়োটিকের কাজ করে। পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ ভারতে এটা পাওয়া যায়। এরপর দেখো নিম কী করে, ত্বক, লিভার, দাঁত এবং চুল ভালো রাখে, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে পাওয়া যায়। এরপর নেক্সট আছে তোমার চিরতা।
চিরতা আমাদের কি কি উপকার করে? লিভারের এবং পেটের অসুখ সারিয়ে তোলে। মেঘালয় এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলে এটা পাওয়া যায়। এরপর দেখা হচ্ছে সিংকোনা। সিংকোনা কি বলছে? কুইনাইন তৈরি হয় যা ম্যালেরিয়ার উপশম ঘটায়। হ্যাঁ, দার্জিলিং জেলার মাংপুতে এটা সিংকোনাটা পাওয়া যায়। এরপরে দেখো কী আছে? তুলসী। তুলসী আমাদের প্রত্যেকের ঘরেই থাকে মোটামুটি। তো বলছে হাঁপানি, সর্দি কাশি, পেটের অসুখের উপশম হয়। হ্যাঁ, হৃৎপিণ্ড ভালো রাখে। ভারতের সব রাজ্যে এটা কিন্তু পাওয়া যায়। তাহলে আয়ুর্বেদিক চিকিৎসা কোনটাকে বলছে? আয়ুর্বেদিক চিকিৎসা দেখো অনেক সময় আসতে পারে যে আয়ুর্বেদিক চিকিৎসা কী। তো আয়ুর্বেদিক চিকিৎসা হলো তোমার ভারতে প্রাচীনকাল থেকে ভেষজ উদ্ভিদের ব্যবহার চলে আসছে। এর উপরে ভিত্তি করে যে চিকিৎসা পদ্ধতি গড়ে ওঠে তার নাম হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা। ঠিক আছে, এরপর দেখো তাহলে আমাদের এটা হলো। এরপর আমাদেরকে যেটা জানতে হবে, দেখো অরণ্য এবং বন্য প্রাণ। আমরা যে গাছ আমাদের বন্ধু, এবং তার মধ্যে একটা ছিল যে বিভিন্ন প্রাণীর আর কি আবাসস্থল। তো দেখো আমাদের যত প্রকৃতির অরণ্য দেখা যায় তত প্রকৃতির কিন্তু উদ্ভিদ মানে যে প্রাণী আছে তারাও কিন্তু বিভিন্ন অরণ্যে কিন্তু বিভিন্ন রকমের প্রাণী বসবাস করছে। প্রথম দেখা যেটা দিয়েছে সুন্দরবন অঞ্চল, অর্থাৎ বদ্বীপ অঞ্চলে যে সুন্দরবন আছে সেখানে কি প্রকৃতির তোমার বন্য প্রাণী দেখা যাচ্ছে। দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, গুজরাটের গির অরণ্যে সিংহ, রাজস্থানের রানে বুনো গাধা। তাহলে এগুলো তোমার এই বদ্বীপ অঞ্চল দেখতে পাওয়া যাচ্ছে। রাজস্থানের যে মরু অঞ্চল সেখানে কি কি দেখা যাচ্ছে? উট এবং ময়ূর। হ্যাঁ, উট নিয়ে তো তোমার দেখেছো, মরু অঞ্চল মানেই উট নিয়ে যাওয়া আসা হয় এবং ময়ূর। এবং দক্ষিণ ভারতে অর্থাৎ যেখানে তোমার চিরহরিত অরণ্য দেখা যায় সেখানে কি হচ্ছে? হাতি এবং হরিণ, এগুলো তোমার দেখা যাচ্ছে। হিমালয়ের পার্বত্য অঞ্চলে কি দেখা যায়? ভালুক, রেড পান্ডা, চিতা দেখা যায়। উত্তর পূর্বাঞ্চলের ঘন অরণ্যে তোমার বিভিন্ন প্রজাতির বাঁদর, হাতি, একশৃঙ্গ গন্ডার, জলাভূমিতে নানা ধরনের সাপ ইত্যাদি দেখা যায়। সারা ভারত জুড়ে বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর পাখিও কিন্তু দেখা যায়। অর্থাৎ এই যে পাখি কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকে না, তারা কিন্তু মানে বেশিরভাগই নির্দিষ্ট জায়গায় থাকে, কিন্তু কিছু কিছু পাখি আছে যারা পরিযায়ী পাখি। দেখো এখানে দেওয়া আছে পরিযায়ী পাখি। এই পরিযায়ী পাখি কাকে বলছে? যে শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজেদের দেশে ফিরে যায়। এরা হচ্ছে তোমার পরিযায়ী পাখি। তাহলে এটা গেল তোমার বিভিন্ন প্রকৃতির বন্য প্রাণী। এরপর দেখো যে অরণ্য আছে সেই অরণ্যকে কিন্তু কতগুলো ভাগে ভাগ করা হয়। প্রথমে দেখো কি আছে? সংরক্ষিত অরণ্য। সংরক্ষিত অরণ্য কোনটাকে বলছে? বা রিজার্ভ ফরেস্ট বলছে যেখানে শিকার এবং পশুচারণ এবং অন্যান্য ক্রিয়াকলাপ পুরোপুরি নিষিদ্ধ। হ্যাঁ, যেখানে কোডারমা, যেমন কোডারমা সংরক্ষিত অরণ্য, এখানে কিন্তু মানে তোমার শিকার, পশুচারণ এগুলো কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। সুরক্ষিত অরণ্য বা প্রোটেক্টেড ফরেস্ট কোনটাকে বলছে? যেখানে অরণ্যের উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষের মধ্যে শিকার এবং পশুচারণের অধিকার দেওয়া হয়, অর্থাৎ মানুষ এখানে যেতে পারে। এরপর কি অভয়ারণ্য কোনটাকে বলছে? অভয়ারণ্য বলছে যেখানে লুপ্তপ্রায় প্রজাতি, অর্থাৎ কিছু কিছু প্রাণী আছে যারা প্রায় লুপ্ত, সংখ্যা অনেক কমে যাচ্ছে, যেমন বাঘ, হাতি, সিংহ এগুলো কিন্তু কমে যাচ্ছে অনেকটা। তো লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা এবং উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়, যেমন জলদাপাড়া অভয়ারণ্য। এরপর কি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোনটাকে বলছে? যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়, যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। তাহলে এই কতগুলো ডেফিনেশন: সুরক্ষিত অরণ্য, সংরক্ষিত অরণ্য, অভয়ারণ্য, জাতীয় উদ্যান। এর মধ্যে সুরক্ষিত এবং সংরক্ষিত অরণ্যের পার্থক্য কিন্তু অনেক সময় আসে, বুঝতে পারছি এই দুটো অরণ্যের মধ্যে পার্থক্য কী। এরপর দেখো অক্টোবর মাসে আমাদের অরণ্য সপ্তাহ পালন করা হয়। তাহলে এটা গেল তোমার অরণ্য সম্পর্কে কিছু ছোট ছোট প্রশ্ন। তাহলে দেখো এতদূর পর্যন্তই, এরপর তো কিছু নেই। এরপরে আমাদের পড়তে হবে ভারতের কৃষিকাজ। তো অরণ্য পর্যন্ত এতদূর পর্যন্ত ছিল। যদি দেখো আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।